মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। টাকা ঝালমুড়ি দেন তো। 1 টাকার হয় না, 2 টাকার নেন। 1 টাকা যেটুকু হয় সেটুকুই দেন। কেন আপনার কাছে টাকা নাই? সেটা আপনার জানার দরকার নাই। আপনারে 1 টাকা দিতে কইছি, 1 টাকা দেন। খারান দিতাছি। এত মুড়ি দিলেন কেন? 1 টাকা দেন। আপনার পেটে খিদা, তাই আপনারে খাইতে দিছি, টাকা লাগবে না, খান। আপনি আমারে দয়া দেখাতে চান? আপনার সাহস তো কম না। 1 টাকা দেন। না, আমি তোমারে দয়া দেখাই নাই, তুমি আমার ছেলের মতো, তাই তোমারে। আপনি আসলে কেডা বলেন তো? আমি কিডা? আমি কমল, তোমার মতো একজন মানুষ। দাঁড়ান, আপনি কেডা? আপনি কোনো স্পাই? না, উনি কোনো স্পাই না। তুমি আমার সঙ্গে চলো। চাচা, আমি সুখে আছি, আপনার সাথে পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা নিয়ে যাও বাবা। এবার বল, কি হয়েছে তোর? আপনি লোকটাকে চেনেন মোহন ভাই? হ্যাঁ, উনি একজন সুফি দার্শনিক, পরসুখবাদী। পরের সুখের জন্য নিজের সুখ বিলিয়ে দিয়ে উনি সুখী হন। আর ওনার স্পর্শেই তো আমি সন্ত্রাসের পথ ছেড়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। কিন্তু লোকটাকে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না মোহন ভাই। বিশ্বাসটাকে ঢালাভাবে মেরে ফেলিস না। মনে রাখিস, যুগে যুগে কিছু কিছু সক্রেটিসের মতো চরিত্র আজও মানুষের মাঝে আসে, আমরা শুধু তাদেরকে চিনতে পারি না। কোমলের কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। আমার তখন ওই ব্যবসার প্রথম দিক,
আমি একটু এদিক ওদিক করে ক্যাশ ক্যাপিটাল জমানোর চেষ্টা করছিলাম, তখন কমল আমাকে জ্ঞান দিচ্ছিল যে এটা নৈতিকতা বিবর্জিত। আরে তুমি এটা নাও না, এটা নাও, মেনিস দিয়ে খাও, নাহলে রসনা হবে না। আরে না না, এত ক্যালোরি সমৃদ্ধ খাবার ভক্ষণ করা স্বাস্থ্যসম্মত না। তোমার এই বাদ বিচার করে চলা আমার একদম সহ্য হয় না। আরে দুনিয়াতে যে কদিন থাকবো, খাবো দাবো, ফুর্তি করবো, ব্যাস। কিন্তু ওই কোমলের মতো এটা করো না, ওটা করো না, এই বাধ্যবাধকতা, এগুলো আমার একদম ভালো লাগে না। আরে বাধ্যবাধকতা তো বড় কথা না, কথাটা হচ্ছে যে সংযম, বুঝলে? হ্যাঁ, ওই কমলের সাথে তোর কতদিন যোগাযোগ নেই? 3 বছর তো হবেই। আমিও 3 বছর ওকে দেখিনি। স্যার স্যার আমার একটু খাবার দেন না স্যার, এই, এই, সারাদিন কিছু খাই না এই, এই, চুপ, 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 স্যার, দেন না স্যার। চুপ, চুপ। এই, সিকিউরিটি নেই, সিকিউরিটি নেই, চুপ। পুতর, ওর সাথে এরকম ব্যবহার করছিস না, যা। তাহলে কি ব্যবহার করবো? যত নুইসেন্স। স্যার দেন না স্যার। নে যা, এটা খা, যা যাও। বাহ বাহ, এই তোদের মতো লোকদের জন্যেই, তোরা প্রিভিলেজ দেশ বলেই এই সমস্ত নুইসেন্স ঘটে। আমার মুডটা নষ্ট করে দিল। হ্যাঁ, বাঁচা গেল অন্তত, ওই হাই ক্যালোরি খাওয়াতে দুর্যোগ থেকে তো বাঁচা গেল, তাই না? হয়েছে, তোমাকে আর ক্যালোরি মাপতে হবে না। চলো এখন স্টেডিয়ামে চলো, খেলা দেখবো। খেলা? মাথা খারাপ, ওই খেলা দেখার সময় নষ্ট করতে আমি রাজি না। তার চেয়ে নাটক সরণি, চলো, ভালো নাটক চলছে, একসাথে বসে নাটক দেখবো। আরে ধর, মঞ্চ নাটক আবার দেখার বিষয় হলো নাকি? ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। চল চল চল, তুই স্টেডিয়ামে চল। শোন, নাটক হচ্ছে বিনোদনের সেরা মাধ্যম। মানুষ নাটকের মধ্যে সূক্ষ্ম সুখের সন্ধান পায়। ওই সূক্ষ্ম সূক্ষ্ম করেই তোমার জীবনটাকে শুষ্ক করে দিলে। একেবারে নিরেট ভোক্তা। চলো চলো চলো, ওটা ওটা গাড়ি উঠবো, চলো। তুমি কান্তাছো কেন ভাই? আমি কাঁদছি ভাই। আরে খিদা লাগলে খাইবা না?
ঘরে আমার তিনটা ছেলে ভাই উপোস রয়েছে, তাদেরকে রেখে আমি খাচ্ছি ভাই। আমি কি নিষ্ঠুর বাপ, কি নিষ্ঠুর আমার প্যাট। সত্যই তোমার পোলা মাইয়া না খায় আছে? হ্যাঁ ভাই, আজ 3 দিন ধরে কোনো কাজ পাই না। ও, কাজ পাও নাই? তাইলে এক কাজ করো, তুমি ব্যবসা করো। এই যে এই ঝালমুড়ির দোকানটা কাল থেকে তুমি চালাইবা, যা লাভ হয় সব তোমার। এলো ধরো, এই টাকা দিয়া বাজার থেকে চাল লেন কিনা ঘরে যাও। কেনা মিয়া ভাই, আল্লাহ আপনার ভালো করবে। ঠিক আছে, এই টাকা দিয়া চাল লেন কিনা ঘরে গিয়া তোমার পোলা পাইনগো, অনাহারি পোলা পাইনগো খাওয়াও। যাও। সালাম মিয়া ভাই। সালাম। শোনো, কাল সকালে তুমি এখানে চলে এসো, যাও। এতটুকু সাহায্যের হাত বাড়ালেই বিপন্ন মানুষের অন্তর কি আনন্দে ভরে ওঠে। হায় রে নিষ্ঠুর দুনিয়া। কোথায় যাচ্ছি আমরা? চলো, আজ তোমাকে আমি এমন এক নতুন জায়গায় নিয়ে যাব। সে নতুন জায়গাটা কোথায় সেটাকে আমাকে জানাতে পারো? আরে আগে চলো না বন্ধু, চলো। কি ব্যাপার, কোথায় নিয়ে এলি? বলছি, এটা হচ্ছে একটা বডি মাসাজ সেন্টার। মানে বডি মাসাজ করালে সারাটা দিন একটা মানে পুরো শরীরে একটা সুখ বয়ে যায়। মানে এত ফ্যান্টাস্টিক না এটা, মানে বুঝবি না। আর তাছাড়াও এখানে ছি, আমার বড্ড ঘৃণা লাগছে। তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? তুই জানিস না এই সমস্ত স্থূল সুখের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। না, তুমি তো সারাটা জীবন বিদ্যা চর্চা আর ছাত্রদের পড়ালেখা এগুলো করেই বাড়ালে, কিন্তু জগৎ সংসারে যে কত সুখের নহর বয় তা তো একটু চেখে দেখতে হয় নাকি? কুদরত, তুমি বিভ্রান্তিতে ভুগছো। তুমি যাকে সুখের নহর বলছো সেটা হচ্ছে পঙ্কিলতা। এই সমস্ত স্থূল পঙ্কিল সুখের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, এতে আমি কোনো আনন্দ পাই না। এসব কথা ভাবলে নিজেকে বড় দিনহীন এবং হতভাগা মনে হয়। তুমি তোমার স্থূল সুখ নিয়ে থাকো, আমি চললাম। দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ড্রাইভার সাহেব, আপনি ওকে একটু উত্তরে পৌঁছে দেবেন। আমি এখানকার কাজ সেরে তারপর যোগাযোগ করবো। আমার গাড়ি লাগবে না, আমি ট্যাক্সি নিয়ে চললাম। দেখতো ও আব্বা আসছে। কি করছিস তোরা? এই তো খেলা করছি। আব্বা আজকে নাটক দেখতে যাননি? না রে মা, যাওয়া হয়নি। কি হয়েছে আব্বা? না এমনি। তোর আম্মা কোথায়? আম্মা তো নামাজ পড়ছে।
এরকম দেখাচ্ছে কেন? বুঝতে পেরেছি। যাই হোক, এখন আমি আপনার মুখটা উজ্জ্বল করে দিব। না, এটা আমি দিব। না না, তুমি না। ও বাবা, আমার বইয়ের প্রকাশনা উৎসব। হ্যাঁ, তাহলে আমার এই বইটাও আলোর মুখ দেখলো। আপনার এই বইটা শুধু আলোর মুখই দেখলো না, মানুষের মনে আলো ছড়ানোর জন্য আত্মপ্রকাশও করলো। যাই হোক, এবার বলেন আপনার কি হয়েছে? কই? একটু আগে মুখটা মলিন দেখলাম না? ও কিছু না, একটা স্থূল ব্যাপার। পরিমল, আমার কখনো কখনো তোমাকে পরি ডাকতে ইচ্ছে করে। যেমন নয় ডাইকেন। পরিমল, আমার একটা বন্ধু বলে কি যে এগুলো মানে শারীরিক সুখ নাকি খুব স্থূল সুখ। আমার খুব ইচ্ছে ছিল গবেটাকে একবার এনে তোমার এই মাসাজ সেন্টারে একটু মাসাজ করাবার জন্য, কিন্তু ও এলো না। আমি চাইছিলাম যে ও যদি আসতো, এই নেশাটা আমি ওকে বোঝাতে চাচ্ছিলাম। পরিমল, অনেক শান্তি পেলাম। পরিমল রেডি আছে তো দিকে? ঠিক আছে। বাহ বসির মিয়া, আরে তুমি তো একদিনেই সব শিখা ফেলাইছো। জি মিয়া ভাই, এই বাক্সে আপনার হাতের ছো আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো বসির মিয়া, একটা কথা। এই দোকানটা তুমি 1 মাস চালাইবে। 1 মাস পরে এই দোকানটা তুমি তোমার মতো বিশ্বাসী আরেকজন মানুষের হাতে তুলে দিবা। সে আবার তার পরের মাসে আরেকজনের হাতে তুলে দিবে। এইভাবে 12 মাসে 12 জন মানুষ এই দোকানের বরকতে নিজের পায়ে দাঁড়াইব। তাহলে কেমন হইব কত? খুব ভালো হবে মিয়া ভাই, তাহলে তো আমিও ঋণ মুক্তির একটা সুযোগ পেয়ে গেলাম। হ্যাঁ, এইটাই করবা। শোনো, মানুষ হইয়া যদি মানুষের সুখের জন্য কিছু একটা করতে পারো, তাহলে সেটাই হইব মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সার্থকতা। জি মিয়া ভাই, এর চাইতে বড় কথা আর হয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কামে নাইবা পড়ো। জি মিয়া ভাই। আর এই 1 মাসে আয় কইরা তুমি তোমার নিজের লাইগা এইরকম একটা বাক্স বানায় ফেলবা, তারপর ব্যবসা করে জীবন চালাইবা। ঠিক আছে? জি মিয়া ভাই, আপনি দোয়া করবেন। তো যাও, এবার তুমি আল্লাহর নাম নিয়ে কামে নাইবা পড়ো। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও।
এখনই চলে যাবে? কখন যাব? আজ তো তুমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট শেষ করতে পেরেছো। হ্যাঁ, আপনি আমাকে অনেক হেল্প করেছেন, সেজন্য আপনাকে। থাক, এই নিয়ে আর কিছু বলতে হবে না। আজ তোমাকে খুব সুখী সুখী লাগছে, তার মানে তোমার মুড খুব ভালো আজকে। চলো আমরা বরং ওখানটা গিয়ে বসি, এসো। মীরা, আমার এমফিল তো শেষ, এখন আমি কি করবো একটা পরামর্শ দেবে? আমি পরামর্শ দেব আপনাকে? হ্যাঁ, তুমি তো আমাকে পরামর্শ দেবে। আমার সারা জীবন চলার পথে তুমি সবসময় আমাকে পরামর্শ দেবে, এমন একটা স্বপ্ন আমি সবসময় দেখে আসছি। সরি মীরা, সরি। থাক, চলো তোমাকে এগিয়ে দিই। আমি একটু পরে যাব। মা, মানিলা কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? আমাকে তাহলে চিনতে পেরেছো? জি, আপনি কেমন বদলে গেছেন। হ্যাঁ, বদলে যাওয়াটাই তো স্বাভাবিক। এই যে তুমি কত বড় হয়ে গেছো। এখানে কি চান? হ্যাঁ বললাম তো, এখানে কি চান? উনি কমল চাচা। কমল চাচা? নীলামা, ওই ছেলেটা কে? চাচা, উনি কুদরত চাচার ছেলে। বদরুল? জি, আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ওই ছোটবেলায় দেখেছি, আর আজ চিনলাম। তোমার বাবা সুখে আছে তো? জি। নীলামা, তোমাদের বাসার ঠিকানাটা দাও। ঠিকানা? চাচা আপনি আমার সাথে চলুন, আমি বাসা যাচ্ছিলাম। তোমার সাথে? চাচা আমাকে মাফ করবেন, আমি না বুঝে আপনার সাথে অশোভন আচরণ করেছি। না না, ঠিক আছে। তুমি নীলার বন্ধু, নীলার সামনে আমার মতো একজন অর্ডিনারি পার্সনকে দেখে তুমি উত্তেজিত হয়ে পড়েছিলে। নীলামা, তুমি বদরুলের সাথেই যাও। চাচা আমি একাই যাচ্ছিলাম, তা আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম। আপনি আমার সঙ্গে গেলে ভালো লাগবে। ঠিক আছে, চলো। এসো। তারপরে আপনি কোথায় ছিলে, কি করছিলেন? আরে সব কথা বলবো বলেই তো এলাম। তোর কলেজে যেতে ইচ্ছে করেনি, বাসাও চিনি না, তাই ভাবলাম ভার্সিটিতে গেলে নীলামাকে পেয়ে যাবো। ঠিক ঠিক পেয়েও গেলাম। খুব ভালো, খুব ভালো। চল আগে বিশ্রাম কর, তারপর তোর কথা শুনুন। চল আয় মা, চল। গোগ্রাসে গেলছো কেন? মনে হচ্ছে সারা দুনিয়াটা খেয়ে ফেলবে। আচ্ছা, আমার খাওয়া দেখলে তুমি এরকম
ফোঁস ফোঁস করো কেন? কেন যে করি খুব শিগগিরই বুঝতে পারবে। কি বুঝবো? দরকার হলে আমি পুরো দুনিয়াটা খাবো। বেশি খেও না, হজম করতে পারবে না। শোনো, এই দুনিয়াতে এমন কিছু নেই যে আমার পেট হজম করতে পারে না। আরে ওটা খেও না, ওটা বদরুলের জন্য রেখেছি। আর খুব মজা হয়েছে, বদরুলকে তুমি আরেকদিন দিও। দেখ বদরুল, তুমি কখন এলে? বাবা, ডাক্তার কিন্তু স্ট্রিক্টলি তোমাকে ফুড কন্ট্রোল করতে বলেছে। আরে রাখো কন্ট্রোল, ডাক্তাররা ওদের কদর বাঁচিয়ে রাখবার জন্য এই সমস্ত প্রেসক্রাইব করে। দুনিয়াতে খাওয়ার উপরে আর কিছু আছে? হ্যাঁ বাবা, দুনিয়াতে সুখের জন্য আর অনেক কিছু আছে। যা হোক, তোমার জন্য একটা খবর আছে। কমল চাচা এখন ঢাকায়। হান্নান চাচার ওখানে গেলেই তাকে পাওয়া যাবে। কার কাছে? হান্নান চাচা। ঝালমুড়ি বিক্রি করতিস? হ্যাঁ, তাহলে তো বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চয় করছিস তুই। হ্যাঁ, অভিজ্ঞতা বিচিত্র হলেও দেখলাম কি জানিস, মানুষের সমস্যা মাত্র একটা। কোনটা? মানুষের সমস্যাটা কি এবং সমস্যাটা কোথায়, এইটাই মানুষ জানে না। তারপর দেখ, যে দরিদ্র সে মনে করছে ওইটাই তার স্থান। কেন সে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারছে না, কোথায় তার সমস্যা সেইটাই সে খুঁজে বার করতে পারছে না। যে তার নিজের সমস্যাকে যতটুকু খুঁজে বের করতে পারছে, সে তার সমস্যার ততটুকুই সমাধান করতে পারছে। আর ধনীরা? আরে ধনীরা তো সবচেয়ে বড় মূর্খ। টাকার অহংকারে, বোধ, বুদ্ধি আর মানবিক মূল্যবোধে ওরা হয়ে গেছে সবচেয়ে বড় দরিদ্র। নিজের সুখের জন্য ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তুই যে কোথায় আছিস? আফসোস হয়, ধনী দরিদ্র কারো চিন্তা ভাবনাই কোনো জীবন দর্শন কাজ করছে না রে। আরে মানুষ যে মানুষ, এই কথাটাই মানুষের মাথায় নেই। মানুষের যে একটা জীবন দর্শন থাকা দরকার, সেই বোধই যেন কারো নেই। সবাই বৈষয়িক উন্নতির পেছনে ছুটছে, আত্মিক উন্নয়নের কোনো চর্চা নেই। হ্যাঁ, নিজের সুখ বিসর্জন দিয়ে পরের সুখের জন্য নিজের জীবনটাকে এলোমেলো করে দিয়ে এতদিন পথে পথে ঘুরে তুই এই কথা বুঝলি? অনেক আগেই বুঝেছি, কুদরতি আমাকে বুঝিয়ে দিয়েছে। তবু নানান সব জনপদের অবস্থা নিজের চোখে দেখলাম আর কি। আর সেই জন্যই কোনো শান্তি পাচ্ছি না। মানুষ কেন যে বোঝে না যে শুধুমাত্র অন্ধের মতো নিজের সুখের পেছনে না ছুটে মানুষের সুখে সুখী হয় আনন্দের। কিন্তু পরসুখবাদের এই মহান বাণী তুমি এ পর্যন্ত কতজনকে শুনিয়েছ? অনেককেই বুঝিয়েছি, শুনিয়েছি, কিন্তু আমি এ কথা যাকেই শুনিয়েছি সেই আমাকে ভেবেছে পাগল নয়তো ভণ্ড। সেটাই তো স্বাভাবিক। তুইও এই কথা বলছিস? হ্যাঁ কমল, এখন আর নিজের সুখ বিসর্জন দিয়ে কেউই পরের সুখ কামনা করবে না। আরে এটা তো তুই সেই গদ বাঁধা নৈরাশ্যবাদী কথা বললি। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু নিজের সুখ বিসর্জন দিয়ে পরের সুখ কামনা করা কত তো দূরে কথা। বরং নিজের সুখের জন্য মানুষ যাতে পরের সুখ হরণ না করে সেই নিশ্চয়তাটা দেওয়ার জন্য চেষ্টা করা দরকার। আব্বা, আপনার ফোন। কে? হ্যালো। আহা কুদরত, কি খবর? শুনলাম কোমল বাউন্ডেলাটা নাকি তোমার ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আছে। আচ্ছা, ওকে একটু দাও তো। দেব? দেখ, কথা বলতে চাই তোর সাথে। হ্যালো। হ্যালো, কিরে পাগল, কেমন আছিস? হ্যাঁ, সুখে আছিস তো? হ্যাঁ হ্যাঁ, সুখে তো আমি থাকি। তুই কি ভেবেছিস আমি তোর মতো দুঃখী হয়ে বাউন্ডারে জীবনযাপন করব? হ্যাঁ, আমি খুব ভালো সুখে আছি। শোন, তুই ওই বিরোধ ভুলে যেয়ে আমার এখানে চলে আয়, জীবনটাকে উপভোগ কর। হ্যাঁ, চলে আয় চলে আয়। শুকরের মতো সুখী হয়ে কি আর মানব জন্মকে সার্থক করা যায়? সময় আছে, পারলে মানুষ হ। আমি তোর মতো শুকর সুখী হতে চাই না। হাই, এসব কি বলছিস তুই? তোর ওই শুয়োরের মতো সুখী জীবনের চেয়ে আমার মানব দুঃখী জীবনটা অনেক ভালো। কমল, তোর ওই দানব মার্কা হুঙ্কারে কমল কাঁপে না। এখনো সময় আছে, পারলে মানুষ হ। শালা উজবুক।
হান্নানের কাছে নিশ্চয়ই আমার সমস্ত 2 নম্বরের কথা বলে দিচ্ছে। কি রে, কি বললো হতভাগাটা? একটা জানোয়ার। কিন্তু এভাবে রাখলে তো চলবে না। আরে কেন রাখবো না? এই সমস্ত শুকুর সুখী মানুষগুলোর জন্যই তো পৃথিবীটা আজ রসাতলে গেছে। দেখ, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখ, সবাই অর্থ আর ঐশ্বর্যের পেছনে ছুটছে। আর যত সব স্থূল ইন্দ্রিয় সুখে নিমজ্জিত হয়ে সত্য, শুভ্র, সুন্দর, মানবিক মূল্যবোধ এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে পৃথিবীটাকে করে তুলেছে দুঃখময়। আরে একদল মানুষ এক মুঠো ভাতের অভাবে কুকুর বেড়ালের মতো অসভ্য, অসহায়, মানবেতর জীবনযাপন করছে। আরেকদল মানুষ ভোগ বিলাসিতা সীমাহীন জৌলুসে পৃথিবীটাকে করে তুলেছে ইন্দ্রিয়পুরী। অসহ্য, অসহ্য এই বৈষম্য। তা ঠিক, কিন্তু তুই আর আমি, মানে আমরা এর জন্য কি করতে পারি? আমরা তো অপদার্থ, আমরা আর কি করতে পারি? কিন্তু ওদেরকে ঘৃণা তো করতে পারি, প্রতিবাদ করতে। হ্যাঁ, কিন্তু আমাদের ঘৃণার প্রতিবাদে তো ওদের দুর্গ ভাঙবে না রে। ভাঙবে, ভাঙবে। কারো না কারো ঘৃণার প্রতিবাদে ওদের দুর্গ একদিন ভাঙবেই। তুইও তো পারিস, তুই না লেখক? দেখলাম তো তোর জীবন দর্শন গ্রন্থ, ওখানে কি লিখেছিস? দে না, দে, ছড়িয়ে দে তোর গ্রন্থ জনমানুষের মাঝে। জেগে উঠুক মানুষ, ওখান থেকে উঠে আসুক কোনো একজন মহামানব। মহামানব? একজন মহামানব তো আমার সামনে বসে রয়েছে, সে কি করতে পারছে? তার চেয়ে শোন, তুই কুদরতের সাথে কথা বলে তোর পার্টনারশিপের প্রাপ্যটা বুঝে নে। না, ও সবের আর কিছু আমার দরকার নেই। কিন্তু লড়তে হলেও তোর অসৎ চাই। তোর স্বপ্ন তুই বাস্তবায়ন করবি না? তাছাড়া তোর ছেলের ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে। আমার ছেলে আমার মতো করেই তার ভবিষ্যৎ গড়ে নেবে। ভালো কথা। ও যেন কি করছে এখন? ও গ্রামেই আছে। মানে ময়মনসিংহে আছে? ময়মনসিংহ থেকে এমএজি করে ও গ্রামে বসে কৃষি কাজ করছে, মানুষকে নতুন পথ দেখাচ্ছে, আমার স্বপ্ন বাস্তবায়ন করছে। যাবি? আমার স্বপ্ন দেখতে যাবি? যাব, আমিও ভাবছি একবার গ্রামে যাব। অনেকদিন বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারিনি। যাব, এবার তোর সাথে আমি গ্রামে যাব। আচ্ছা নীলা, এই যে পাহাড়, সাগর, আকাশ, নদী, বনপথ, মেঠোপথ, ফসলের ক্ষেত, এর মাঝে কোনটা তোমার ভালো লাগে? সবগুলোই ভালো লাগে। তাই? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? এটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে এলে মনটা বড় হয়ে যায়। সেদিন এখানে আসার পর তোমার কথা খুব মনে পড়ছিল। তখনই ঠিক করে রেখেছিলাম তোমাকে নিয়ে একদিন এখানে আসবো। কেমন লাগছে জায়গাটা? ভালো। একটু বিশদভাবে খুলে বলো, তোমার কাছ থেকে আমার অনেক কথা শুনতে ইচ্ছে করে। কি হলো নীলা, কথা বলছো না কেন? কথা বলো। আমি কি তোমার যোগ্য নই? আমি কিছু বলতে পারছি না। কেন? জানি না। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসতে গেলেন কেন? ভালোবাসা যে হয়ে যায় নীলা। যা হবার নয় তা কেন হয়? আমি তো আপনাকে কখনোই পাবো না। কেন পাবে না? কেন? আপনার বাবা আমাকে কখনো মেনে নেবে না। তুমি যদি আমাকে মেনে নিতে পারো, তাহলে আমার বাবাও তোমাকে মেনে নিতে বাধ্য। জানি না,
আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বাবার স্থূল জীবনবোধ আমাকে ছুটে পারেনি। তার প্রাচুর্যের পচা নর্দমায় আমিও নামতে বসেছিলাম, কিন্তু কলেজ জীবনে তোমার বাবার সাথে পরিচিত হলাম। তার সাথে পরিচিত হয়ে আমি জীবনকে চিনলাম অন্যভাবে। তারপর চিনলাম তোমাকে, তারপর হয়ে গেলাম এক সুবোধ বালক। এখন কিন্তু আমার বাবা আমাকে নিয়ে গর্ব করে। আমার বাবাও আপনাকে নিয়ে গর্ব করে, সেই সাথে আপনার বাবার জন্য আফসোস করে। বাবাকে আমি আগামীকালই তোমাদের বাসায় পাঠাবো বিয়ের কথা বলতে। দেখো নীলা, সূর্যটা ডুবে যাচ্ছে। আগামীকাল আসতে আর খুব বেশি দেরি নেই। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। কি করলে? ঠিকই করেছি। ছেলেটা বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, তার মুখের দিকে তাকিয়েও তো সবাইকে একটু বদলাতে পারো। আচ্ছা, তোমার ছেলে কি আমার বিরুদ্ধে আবার অভিযোগ করেছে নাকি? যে নিজের সুখের জন্য সারা দুনিয়ার দুঃখ ডেকে আনতে পারে, তার বিরুদ্ধে কি অভিযোগের কোনো শেষ আছে? তবে আজ আমি বদরুলের ব্যাপারে অন্য কথা বলতে এসেছি। অন্য কথা? আচ্ছা ঠিক আছে, কি বলতে চাও বলো। বদরুল বিয়ে করতে চাচ্ছে। বিয়ে? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? বদরুলের কি বিয়ের বয়স হয়নি? তা হবে না কেন, কিন্তু কাকে বিয়ে করতে চাইছে? যাকে সে পছন্দ করে তাকেই বিয়ে করতে চাচ্ছে। তাহলে তো তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমাকে আর অযথা জিজ্ঞেস করছে কেন? মানে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? দরকার তো একটু আছেই, কারণ ও যাকে পছন্দ করেছে তারা তোমার মতো বাবার ছেলের সাথে বিয়ে দিবে কিনা সন্দেহ আছে। আমার মতো কোটিপতি বাবার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না এমন কলিজাওয়ালা মেয়ের বাবাটি কে? সেই বাবাটা হচ্ছেন তোমার একমাত্র গুণী বন্ধু আমাদের হান্নান ভাই। হ্যাঁ, বদরুল নীলাকে বিয়ে করতে যাচ্ছে, আর কালই আমরা ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। বদরুল নীলাকে কথা দিয়ে এসেছে। কথা দিয়ে এসেছে? কেন, তুমি কি চিন্তা করছো? না, চিন্তা মানে আমি একটু অন্য একটা কথা চিন্তা করছিলাম। যাকে আসলে হান্নান আমার খুব প্রিয় বন্ধু। ওর মতো এরকম একটা নিষ্পাপ মানুষ আমি আর দেখিনি। কমল ভাইও তো নিষ্পাপ, তুমি তাকেও তো ধোঁকা দিয়েছো। শোনো,
অত ভাবাভাবির কিছু নেই। আমরা কাল ওদের বাড়ি যাচ্ছি, আর আমি নিজ হাতে আমার নীলামাকে আংটি পরিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? মা, তুমি বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি নামাজ পড়ে দিয়ে আসবো। কিন্তু নীলা নামাজ পড়লো না? আপু আপুর ঘরে পড়ে নিয়েছে। ও, তুই নামাজ পড়বি? হ্যাঁ। আচ্ছা। এতক্ষণে বুঝলাম যে তুই কেন এমন করলি, আর কুদরতি বা রাতারাতি এত টাকার মালিক হলো কি করে। কিন্তু তুই পিছিয়ে গেলি কেন? আরে পিছবো না, শুয়োরের মতো পচা কাদায় মুখ ডুবিয়ে কচু খেয়ে ওই হারাম চর্বি সর্বস্ব একটা দেহ বানাবো? ও আমার দেশের মা বোনদের ইজ্জত নিয়ে ব্যবসা করবে, ওই যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশে একটা সন্ত্রাস সৃষ্টি করবে, আর আমি সেই ব্যবসার অংশীদার হব? না, আমি ঠিক তা বলিনি, কিন্তু বসুন দিচ্ছি। একেবারে সপরিবারে। বন্ধু, কেমন আছো তুমি? কই তিথির মা, দেখো কে এসছে। ভাই বসেন। বসুন। ও, তুই তাহলে গোয়ারটার সাথে বসে দাবা খেলছিলি? হ্যাঁ, ও কি দাবার চাল ডাল দিতে পারে না বোঝে? আর কুদরত এমন করে কথা বলছিস কেন? কি পাগল, মাথা ঠান্ডা আছে তো নাকি? মাথা তো ঠান্ডাই ছিল, কিন্তু তোর মতো একটা জানোয়ারকে দেখে মাথাটা কেমন যেন বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে অধঃপতনের একেবারে প্রান্ত সীমায় এসে পৌঁছেছিস। হাই, মুখ সামলে কথা বলবি, আমি কিন্তু চাপকে তোর পিঠের চামড়া উঠে দেবো। কি তুই বর্তমানের কুদরতকে চিনিস না? তোর মতো জানোয়ারকে আমি খুব ভালো করেই চিনি, আর আজ তুই আমাকে চিনি। জানোয়ারকে আমি মেরে শেষ করে ফেলবো। কারণ যারা জানোয়ার কোথাকার, হাজার হাজার মানুষকে পথে বসিয়ে আজ এসে আমার সাথে দাপট দেখাতে, আমি তো কোন দিকে ছেড়ে ফেলবো। বিষয় করছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুদরত, আমার মনে হয় তুই আজকে এখান থেকে চলে যা। না, ও আর যাবে না। কমল ভাই, প্লিজ আপনি আমার অনুরোধটা একটু রাখেন, আপনি একটু শান্ত হন। আজ আমরা একটা শুভ কাজের জন্য এসেছি, এই কাজ না সেরে আমরা যাব না। আপনিও আমাদের সাথে শরীক হবেন। বসো বসো বসো, তোমরা বসো, বসো বসো বসো। কি একটা বিদেশি কাণ্ড বলো তো, তোমরা কি এখন সে ছোটটি আছো? হ্যাঁ, আসলে ভাবি কিছু মনে করবেন না, ছোটবেলার বন্ধু তো, সেই ছোটবেলার অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি। বাদ দেন, এখন আপনি কেমন আছেন বলেন। ভালোই তো ছিলাম ভাবি, কিন্তু আজ যে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। আপনি ওসব বাদ দেন তো, এখন কি খাবেন তাই বলেন। কিছু খাবো না, আমরা এসেছি নীলামাকে আংটি পরিয়ে দিতে। আংটি? হ্যাঁ ভাবি, আমরা আপনাদের নীলামাকে আমাদের পুত্রবধূ হিসেবে দোয়া করতে এসেছি। ভাবি, এরকম রসিকতা আপনার কাছ থেকে আশা করিনি। রসিকতা নয় হান্নান, এটাই সত্যি। নীলাকে আমরা আমাদের পুত্রবধূ করতে চাই। তুমি চাইলে যে সেটা হবে এরকম আশা করাটা ঠিক না। কি বলতে চাইছো তুমি? তোমরা আংটিটা ফিরিয়ে নিয়ে যাও। হান্নান, তুমি আমার বন্ধু। নীলা তোমাদের এই সংসারের চেয়ে আমাদের সংসারে বেশি সুখে থাকবে। সুখ? তোমার সুখের কনসেপ্ট যে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কি তুমি জানো না? জানি, তবে আমি ভাবছিলাম যে তোমাকে একটু মানে দয়া করবো। দয়া? ঠিক কুদরত, তুমি কি করে ভাবলে যে তোমার ওই অধঃপতিত অহংকারের দয়া আমি নেব? আদর, এই সমস্ত আতেল মার্কা বুদ্ধ লোকদের সংস্পর্শে আসলে আমার গা জ্বলে যায়। চলো চলো চলো, ওর মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে হবে না, চলো।
ওই জানোয়ার, তোর মতো শুকর সুখী কোনো মানুষই হতে চাইবে না রে। পারলে মানুষ হয়, এখনো সময় আছে, মানুষের মতো সুখী হ। তোর মতো শুক্র সুখী কেউ হতে চাইবে না, কেউ না। পারলে মানুষ হ। তোর মতো শুক্র সুখী কেউ হতে চাইবে না। ঠিক আছে, তুমি এখন যাও। তুই কি করবি বাবা? জানি না, তুমি এখন যাও। তুই কিছু চিন্তা করিস না, আমি ওদের কাছে আবার যাব, বুঝিয়ে সুঝিয়ে যেমন করে হোক আমি রাজি করাবো। তোমাকে যেতে হবে না। কিন্তু তুই কি করবি? আমি কি করব সেটা আমাকে ভাবতে দাও। আব্বা কি ভাবছেন? না না, এমনি ভাবছিলাম। আচ্ছা আব্বা, শুক্র সুখী কথাটার অর্থ কি? কমলের কথাটা তোর মনের মধ্যে রয়ে গেছে দেখছি। আব্বা প্লিজ বলেন না, কথাটার মধ্যে একটা সুন্দর অর্থ লুকিয়ে আছে, কিন্তু কি সে অর্থ ঠিক বুঝতে পারছি না। অর্থটা খুব সুন্দর, বুঝলি? শুকর সুখী মানে হচ্ছে শুয়োরের মতো সুখী হওয়া। শুয়োর তো একটা সুখী প্রাণী, তাই না? এতই সুখ যে তার শরীরে চর্বির আধিক্য। কমল বলতে চাইছে যে শুয়োর সুখী মানে হচ্ছে শুয়োরের মতো সুখী হওয়া। শুয়োর তো একটা সুখী প্রাণী, এতই সুখ তার শরীরে যে চর্বির আধিক্য। সেই জন্যই বলে যে শুয়োর সুখী হওয়ার চেয়ে মানুষের মতো দুঃখী হওয়া অনেক ভালো। নিকৃষ্ট সুখের চেয়ে ভালো দুঃখ ভালো। খুব সুন্দর না আব্বা? হ্যাঁ, এরকম একটা কথা আছে, সুখী ধনীর চেয়ে দুঃখী সক্রেটিস অনেক ভালো। মানে সুখী ধনীর চেয়ে দুঃখী জ্ঞানী হওয়া ভালো, তাই না আব্বা? ঠিক ধরেছিস তুই। আসলে মানুষ এটা বুঝতে পারে না বলেই সুখের পরিবর্তে ধনের পিছনে ছুটে। তাদের ধন জমা হচ্ছে ঠিকই, কিন্তু সুখের ঘর থেকে যাচ্ছে ফাঁকা। শোনো, হ্যাঁ তোমার একটা ফোন এসেছিল, হ্যাঁ ওরা বললো কালকে একটা মাইক্রো পাঠাবে। তা আমি বললাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে কালকে সকালে আমরা যাচ্ছি। তুই যাবি আমাদের সাথে? কিন্তু আব্বা আপু তো যাচ্ছে না। আপু না যাক, তুই গেলি হবে। আচ্ছা। ও, আরেকজন তো গাড়িতে উঠে বসে রয়েছে। মানিলা, তুই আমাদের সাথে গেলে কিন্তু তোর খুব ভালো লাগতো। টিউটোরিয়ালটা না থাকলে আমি ঠিকই যেতাম। এবার তিথি যাক, পরের বার আমি যাব। নীলা, তোমার পরীক্ষা হয়ে গেলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জি আচ্ছা চাচা। চল তাহলে যাই। আসি ভাবি। আচ্ছা আসি মা।
নামে লিখে দিয়ে দেশান্তর হয়েছে। এসে দেখি ওই গ্রামেই এক বিশাল শিল্পপতি হয়ে গেছে। হান্নান, দেখ আমার পিসিবির ছেলে কি করছে। আমার প্রাণটা জুড়িয়ে গেল। তৌফিক, জানিস হান্নান, পৃথিবীর সবচাইতে কম মূল্যে এখানকার মানুষ দুধ পাচ্ছে। ওর গরুর খামার, মুরগির খামার, মাছের চাষ, ক্ষেত খামারে আধুনিক চাষ পদ্ধতি এনে ও আমাদের গ্রামের এক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোর চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। হ্যাঁ, আমি সুখী। মানুষের সুখের জন্য আমার ছেলে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছে, সেই সুখেই আমি সুখী। এই যে, এসো বাবা, এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো। তুমি আমাকে চিনতে পেরেছো? জি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আর খারাপ থাকার যেটুকুই বা ছিল, তোমাকে দেখার পর সেটা দূর হয়ে গেল। তুমি বেঁচে থাকো বাবা। থ্যাঙ্কস। আচ্ছা তৌফিক, তুমি নগর জীবনে মোহ কাটালে কিভাবে? বলতে পারেন উৎপাদনের মোহ দিয়ে। আচ্ছা, উৎপাদনের মোহ? জি, এই যে নিজ হাতে উৎপাদন করছি, বন্টন করছি, একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। আমার দেখা দেখে অনেক মানুষ এখন আধুনিক চাষ পদ্ধতিতে আগ্রহী হয়ে লাভবান হচ্ছে। বাহ বাহ বাহ, তা তুমি এই দৃষ্টান্ত তো শহরে স্থাপন করতে পারতে। আমাদের এলাকার মানুষের মুখের হাসি দেখে শহরের এই ঊর্ধ্বশ্বাসে ছোটা জীবনের দিকে যাওয়ার কোনো ইচ্ছে আমার আর হয় না। কমল, এই যে তোরই কথার প্রতিধ্বনি। হ্যাঁ, এসো বাবা, আমি তোমাকে একটু বুকে জড়িয়ে ধরি। এসো। গ্রেট গ্রেট। চল হান্নান, ভেতরে চল, ভেতরে চল। চলো চল চলো চল চল।
এই তো সেই পুকুর, কত সাঁতার কেটেছি এই পুকুরে। তোর মনে পড়ে কুদরত একদিন ডুবে যাচ্ছিল, তুই তাকে বাঁচাতে গেলি, তোকে জড়িয়ে ধরলো, তোরা দুজনেই ডুবে যাচ্ছিলি। তুই তখন উদ্ধারকারী হিসেবে এসে আমাদের বাঁচালি। কি হলো বেঁচে? এই তো একটা জনম পার হয়ে গেল। মানুষ হয়ে জন্মে মানুষের জন্য কি করতে পারলাম? আর কুদরত কুদরত তো বাঁচলো মানুষকে শোষণ করে। দেখ পুকুরটা দেখ, কি হাহাকার এর বুকে। বর্ষায় ভরা যৌবন আর শীতেই মরা। কি এত ভাবিস বলতো? আবার বর্ষা আসবে, আবার শীত আসবে, এই তো জীবন। নতুন প্রজন্ম আসবে, পুরনো প্রজন্ম চলে যাবে, এটাই জীবন। মানুষের জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, আনন্দ থাকবে, এটা তো স্বাভাবিক। না রে, এটা স্বাভাবিক না। এটা মানুষের মধ্যে যে অমানুষ আছে, এটা তাদের অর্জন। মানুষকে আসলে মানুষ হতে হবে। সেটা তো হতেই হবে। ওই যে দেখ, তৌফিক আর তিথি এদিকে আসছে, ওরা আমাদের পরের প্রজন্ম। আমাদের ব্যর্থতা ওরা ঘোচাবে, আর ওদের ব্যর্থতা ঘোচাবে ওদের সন্তানেরা। এভাবেই তো মানুষ মানুষ হবে। আমরা কি আসলে উন্নতি করছি না? প্রতিদিনই আমরা উন্নতি করছি। আমরা কি এখনো আদিম যুগে আছি? আদিম যুগ নেই, কিন্তু সেই আদিমতা রয়ে গেছে। মানুষ। কিরে মা তিথি, কেমন লাগছে? খুব ভালো লাগছে আব্বা। আঙ্কেল, আপনি কি মন খারাপ? না গো মা, তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। চলেন খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ হান্নান, চল যাই। চল। আব্বা, আমরা ওদিকটা একটু ঘুরে আসি। যাও তৌফিক, যাও বাবা, একটু ঘুরিয়ে নিয়ে এসো। কমল, হ্যাঁ, দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, তাই না রে? কিন্তু একটু ক্লান্ত হইনি। হান্নান, নীলামাকে তো বিয়ে দিয়ে দিবি, তাই না? হ্যাঁ, তাই তো। আমাকে দে না, ও আমার ছেলের প্রাণটাকে ভরে দিতে পারবে। নীলা তোর আর আমার মা হয়ে থাকবে। খুব ভালো কথা বলেছিস তো। আমারও মন চাইছিল ভীষণভাবে তৌফিককে আপন করে নিতে, কিন্তু ঠিক এভাবে ভাবা হয়নি। কিন্তু না, তৌফিকের সাথে আমি নীলার বিয়ে দেব না। হ্যাঁ, তিথির সাথে দেব। তিথি? তবে তাই সই। তাই সই। হ্যাঁ।
আচ্ছা হয়েছে তো, এমন একগুঁয়ে হয়ে বসে থাকলে চলবে কেমন করে? কিন্তু কুদরতের সাথে আমার আর মেলা সম্ভব হবে না। তুই মিলিস না, তুই শুধু তোর পাওনাটা বুঝে নিবি। অসৎ উপার্জনের ভাগিদার হওয়া তো অসৎ হয়ে যাওয়া। প্লিজ একটু প্র্যাকটিক্যাল হও। এই অসৎ অসৎ করে অসৎ মানুষগুলোকে বিনা বাধায় এগিয়ে যেতে দেওয়াটা কিন্তু সবচেয়ে বড় বোকামি। ওরা তো টাকা দিয়ে মানুষের দুঃখই বাড়াবে, মানুষের টাকা লুটে নিয়ে টাকার পাহাড় তৈরি করবে। সেই পাহাড়ের নিচে থেকে তো যুদ্ধ করা যায় না। মানুষের মুখে যদি হাসি ফোটাতে চাস তাহলে সম্পদ আহরণ কর। সম্পদ ছাড়া মূর্খ বোকা দুঃখী মানুষদের জ্ঞান দিয়ে সুখী করা যাবে না। ওই বোকা মূর্খ দুঃখী মানুষগুলোর তো জ্ঞান সম্পদেরই সবচেয়ে বড় অভাব রয়েছে। এইসব তত্ত্ব কথা বলে কোনো লাভ নেই। আমি যেটা বলি তুই সেটা কর। তুই টাকাগুলো বুঝে নে, বুঝে নিয়ে একটা কল্যাণকর বহুমুখী প্রতিষ্ঠান গড়ে তোল। তাহলে এইসব অনাহারী মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা সুখী হবে। সেই সাথে তুই তোর শিক্ষার সচেতনতার কার্যক্রম চালিয়ে যাবি। আমি আর ওসব কিছু করতে পারবো না। বৈষয়িক জ্ঞান আমার লোক পেয়েছে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু পথ দেখিয়ে যাবি, তৌফিক তোর সমস্ত কাজের হাল ধরবে। না দেখ তো গাড়ি নিয়ে কি আসছে? কুদরতের গাড়ি মনে হচ্ছে। আর দেখি কি ব্যাপার বদরুল, তুমি এখানে? ইসলাম চাচা, ইসলাম বাবার হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, উনি আপনাদের দেখার জন্য খুব অস্থির হয়ে পড়েছেন। আপনার বাসায় গিয়ে শুনলাম সবাই এখানে, তাই। না এসে ভালোই করেছো, কিন্তু কি অবস্থা এখন? কোথায়? বাসায় আছে, মাইল্ড স্ট্রোক, কিন্তু অন্য অনেক সমস্যা থাকে। লিকুইড ছেড়ে কিছুই খেতে পারছে না, গায়ে প্রচন্ড ব্যথা, এখন তো হাঁটতেও পারছে না। আচ্ছা ইয়ে, ওই যে তিথিও চলে এসছে। তিথি, তোর কুদরত চাচা স্ট্রোক করছে, আমাদের এক্ষুনি ঢাকায় যেতে হবে। চল তৈরি হলে এসো, তুমি ভেতর এসো। ক্ষমা, আমাকে মাফ করে দে ভাই। আন্নান, আন্নান, জীবনে কত সুখের স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু কোন সুখের স্মৃতি, সুখের ছাপ আমাকে এক ফোঁটা শান্তি দিতে পারছে না, এক ফোঁটা না। ভালো লাগছে না রে। স্থির হ, তুই একটু স্থির হ, সব ঠিক হয়ে যাবে, স্থির হ। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি প্রায়শই দেখতে পাই সাদা পাগড়ি পরা সাদা সাদা মানুষ আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়, আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়।
নীলা, তুমি একটু দেখে রাখো আমার ছেলেটাকে। হান্নান, আমার ছেলে তো আমার পথে আসেনি, তোর পথে গেছে। তুই ওদের সর্বনাশ করিস না, ওদের তুই দেখে রাখিস। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ওসব পরে দেখা যাবে। কমল, তুই তোর প্রাপ্য হিসেবে আমার ব্যবসার সম্পূর্ণটা নিয়ে নে, নতুন করে আবার শুরু কর তোর মতো করে। তোর কাজের কোনো অবশেষ থাকলে আমার ছেলের উপর দায়িত্ব দিতে পারিস। আর যাই হোক, আমার আর শুয়ে থাকতে থাকতে আমার পিঠের অংশটা ভীষণ ব্যথা। আমাকে একটু তুলে ধরবে তোমরা, আমাকে একটু উঠে বসাও। হ্যাঁ, একটু বসাও। ও ব্যথা, ওরে বাবারে ব্যথা। পরিমল, ওকে একটু আরাম দিয়ে দাও তো। পরিমল, তুইও আছিস দেখছি। শোন তো পরিমল, আমাকে একটু ম্যাসাজ করে দে। তুই কত সুন্দর করে প্রতিদিন আমাকে ম্যাসাজ করে দিতি। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওখানে আপনার সব ব্যথা দূর করে দিতেছি। এখন কি মেসেজ করার সময়? সরো সরো। উনি তো মেসেজে সবচেয়ে বেশি আরাম পায়, আর ওনার মেসেজ দেওয়ার লেগে তো আমার এটা ক্যান্সেল। হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি। ওর মেসেজে নাকি জাদু মাখা মধু আছে, তাই ভাবলাম ওই মধু একটু খাইয়ে দিই। জানো, তোমার পছন্দের ব্র্যান্ড নিয়ে এসেছি, খাবে? ওঠো ওঠো। ভাবি। কমল, কমল, তুই তো সারাটা জীবন প্রায় অন্যের সুখের জন্য কাজ করে গেলি। তোর পবিত্র হাতটা আমার বুকে স্পর্শ করে শেষ সুখটুকু দিলে আমার শেষ সময়। সুখ সুখ আর সুখ, সারা জীবন তোর এই দেহটাকে তুই সুখ দিয়েছিস, সেই তোর এই দেহই আজ তোর দুঃখের কারণ। সুখ তো দেহে থাকে না রে, সুখ থাকে অন্তরে। কিন্তু তোর সেই অন্তরটা তো শূন্য, তাই আজ আর কারো স্পর্শেই তোর সুখ হবে না। সুখের জন্য নিজের ভেতরে, আত্মার মধ্যে একটা সুখের জগৎ তৈরি করে নিতে হয়। তুই কি আর সেই জগৎ তৈরি করতে পারবি? পারবো, পারবো কমল। তুই শুধু হাতটা, তোর হাতটা দিয়ে আমার বুকের উপর রাখ, পারবো। আমার সমস্ত সম্পদ ব্যয় করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দে, অন্যকে না ঠকিয়ে পরের সুখের মধ্যে যেন মানুষ নিজের সুখকে খুঁজে পায়। এই কথাটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দে তুই।
মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।